ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর ইতিহাস সাবজেক্টে 7th অধ্যায়ে 7ম অধ্যায়ের পরমাণু অস্ত্র পরীক্ষা, নিউক্লিয়ার আর্মস রেস বা নিউক্লিয়ার আর্মস কম্পিটিশন, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি বিংশ শতকে দুটি মহাযুদ্ধ হয়। 1914 থেকে 1918 সালে এই সময়ে প্রথম মহাযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। 1939 থেকে 1945 এই সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। প্রথম মহাযুদ্ধের ভয়াবহতা বিশ্বের শান্তিকামী মানুষ উপলব্ধি করে বিশ্বের নেতারা 1919 সালে প্যারিসের শান্তি বৈঠকে উইড্রো উইলসনের 14টি দাবির মধ্যে অন্যতম দাবি লিগ অফ নেশনস তৈরি করার দাবি গৃহীত হয় এবং 1919 সালে একটি আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়। পৃথিবীকে যুদ্ধমুক্ত করবার জন্য, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, যাতে আর কোনো বিশ্বযুদ্ধ শুরু না হয়, সেই উদ্দেশ্যেই এই লিগ অফ নেশনস তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই তা সত্ত্বেও 1939 সালে জার্মানির নাৎসিবাদী একনায়কতান্ত্রিক শাসক হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করেন এবং এই যুদ্ধ 1945 সাল পর্যন্ত চলে। ব্যর্থ হয়েছে লিগ অফ নেশনস। তারপর 1941 সালে আটলান্টিক সনদ, লন্ডন কনফারেন্স, ওয়াশিংটন কনফারেন্স, ইয়াল্টা কনফারেন্স, সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে আর একটি দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, 1945 সালে 24 অক্টোবর। পটসন সম্মেলন চলাকালে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা আবিষ্কার করেছে। দুটো মহাযুদ্ধ হয়ে গেল তবুও, এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বকে যুদ্ধমুক্ত রাখার জন্য আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠল। কিন্তু আমরা তাও দেখব যে অস্ত্র প্রতিযোগিতা, পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বিশ্বে বন্ধ হয়নি। আমরা লক্ষ্য করেছি জার্মানির শাসক হিটলার ইহুদি বিদ্বেষী ছিলেন, কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন। সেই কারণে তিনি ইহুদিদের ধরে কমিউনিস্টদের ধরে গ্যাস চেম্বার তৈরি করে চেম্বারের মধ্যে ফেলে বিষ স্প্রে করে তিনি হত্যা করেছেন। ইহুদিদের উপর আক্রমণ আসলে ইহুদি বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি জার্মান থেকে পালিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি
আশ্রয় নেন। আইনস্টাইন পরমাণু বোমা তৈরির সূত্র আবিষ্কার করেন। পরমাণু বোমা তৈরির সূত্র হলো পদার্থের পরমাণুকে ভাঙলে তা থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে। এই সূত্রের মাধ্যমেই অটোহান আণবিক বোমা আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে উৎসাহী হয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করেছিল যে যদি হিটলার পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে তার ফল হবে মারাত্মক, তার ফল হবে বিপজ্জনক, তার ফল হবে ধ্বংসাত্মক। তাই মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে 1 আগস্ট আণবিক বোমার সফল পরীক্ষা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরিতে সফল হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরিতে ম্যানহাটান প্রকল্পের কর্মসূচি গ্রহণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করে। আমরা দেখেছি 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা বর্ষণ করেছে। ওই বছরে 1945 সালে আমরা দেখেছি 1945 সালে 9 আগস্ট জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা বর্ষণ করে এবং যার ফল আজকেও বিশ্ববাসী ভুলেনি। জাপানে আজও সেই পরমাণু বোমার প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। পরমাণু বোমার যে পাওয়ার মাপা হতো মেগাটনে মাপা হতো। 1000 কিলোটন সমান 1 মেগাটন। বর্তমানে পরমাণু বোমার পরমাণু বোমার ক্ষমতা 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। 1945 সালের তুলনায় বর্তমানে পরমাণু বোমার যে ক্ষমতা, ধ্বংস করার ক্ষমতা, তা 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করল। তারপর হাইড্রোজেন বোমা মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করে। তারপর বিশ্বে কৃত্রিম উপগ্রহ আবিষ্কৃত হয়, ক্ষেপণাস্ত্র তৈরি হয়, জীবাণু অস্ত্র তৈরি হয়, রাসায়নিক অস্ত্র আবিষ্কার হয়। বিশ্বে বহু ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরি হয়েছে। আমরা বলি যে মানব সভ্যতার অগ্রগতি ঘটেছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। প্রায় দেশের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সচলতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু পরমাণু বোমার তৈরির যে প্রতিযোগিতা, তার থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে আজকের পৃথিবীটা কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়েছে। আমরা লক্ষ্য করি প্রথমে 5টা দেশ, শক্তিশালী রাষ্ট্র। এই 5টা দেশ শক্তিশালী রাষ্ট্র, তারা
পরমাণু বোমা অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু করেছে। পটসডন সম্মেলন চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করেছে। হিটলারকে প্রতিহত করার অজুহাত দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুপক্ষ জাপানের উপর, অক্ষ শক্তির দেশ জাপানের উপর বোমা বর্ষণ করেছে। 1945 সালে 1 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা আবিষ্কার করেছে। আমরা দেখি যে এর পাল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে, পুঁজিবাদী শিবিরকে নেতৃত্ব দান করেছে। এরই বিপরীতে, এরই পাল্টা হিসাবে ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক অর্থাৎ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক ব্যবস্থাতে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী শক্তিকে প্রতিরোধ করার জন্য এবং সমাজতন্ত্রের সম্প্রসারণের জন্য সোভিয়েত ইউনিয়ন 1949 সালে 23 সেপ্টেম্বর পরমাণু বোমা আবিষ্কার করে। তাহলে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করেন এবং ব্যবহার করেন। তার পাল্টা হিসাবে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক শিবিরকে মজবুত করবার জন্য এবং মার্ক্সবাদ লেনিনবাদ অনুযায়ী বিভিন্ন দেশে সমাজতন্ত্রের সম্প্রসারণ ঘটানোর জন্যে এবং পুঁজিবাদী ব্যবস্থার আক্রমণকে প্রতিহত করার জন্যে 1949 সালে 23 সেপ্টেম্বর পরমাণু বোমা আবিষ্কার করে। তারপর আমরা দেখলাম 1952 সালে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন 1952 সালে 3 অক্টোবর তারিখে পরমাণু বোমা আবিষ্কার করে। তারপর আমরা দেখতে পাই 1960 সালে ফ্রান্স পরমাণু বোমা আবিষ্কার করেছে। ফ্রান্স 1960 সালে 13 ফেব্রুয়ারি পরমাণু বোমা আবিষ্কার করে। 1964 সালে 16 অক্টোবর চীন পরমাণু বোমা আবিষ্কার করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপার পাওয়ার স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা আবিষ্কার করেছে। তার পাল্টা হিসাবে সোভিয়েত ইউনিয়ন পাল্টা হিসাবে পরমাণু বোমা আবিষ্কার করেছে এবং পরবর্তীকালে এদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার যোগ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং চায়না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চায়না, এই যে 5টি শক্তিশালী রাষ্ট্র 1964 সালের পর্যন্ত দেখা গিয়েছে তারা পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই 5টি দেশ পরমাণু ক্লাব তৈরি করেছে। এই 5টি দেশ পরমাণু ক্লাবের সদস্য। তারপর আমরা লক্ষ্য করলাম অন্যান্য অস্ত্র তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতা। 1952 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণকে রোধ করার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সামরিক শক্তি বৃদ্ধির জন্য ন্যাটো জোট তৈরি করেছে।
সে এত শক্তি সামরিক জোট তৈরি করেছে এবং সে নিজে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। তারপর আমরা দেখলাম 1952 পর 1953 সালেই সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। 1957 সালে 4 অক্টোবর মহাকাশে স্পুটনিক 1 পাঠিয়েছে সোভিয়েত রাশিয়া। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। অল্প দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশে যান পাঠিয়েছে। সোভিয়েত ইউনিয়ন যেহেতু যান পাঠিয়েছে, মহাকাশ যান, সেহেতু আমাকেও তার প্রতিযোগী হিসাবে মহাকাশ যান পাঠাতে হবে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে। এই সমস্ত ঘটনা আধুনিক ক্ষেপণাস্ত্রের যুগের সূচনা করেছে। সোভিয়েত রাশিয়া গ্যালস নামে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। গ্যালস এর পাল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র নাইক জিউস এবং নাইক এক্স নামে বিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। এবার আমরা দেখব অন্যান্য পরমাণু শক্তিধর রাষ্ট্র। আমরা যে 5টি বৃহৎ শক্তি বিগ 5 পাওয়ারের কথা উল্লেখ করেছি, শুধু তাই নয়, অন্যান্য অনেক দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এক্ষেত্রে আমরা নাম উল্লেখ করব ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা। এই সমস্ত দেশ পরমাণু শক্তির অধিকারী হয়েছে। আমরা লক্ষ্য করব পরমাণু শক্তির অধিকারী শুধু হয়নি দেশগুলো, তাদের পরমাণু বোমার সংখ্যা আমরা পরিসংখ্যান দিয়ে দেখব। রাশিয়া প্রায় 7,500 পরমাণু বোমার অধিকারী। মার্কিন যুক্তরাষ্ট্রের আছে 5,500টি পরমাণু বোমা। চীনের আছে 3,500টি পরমাণু বোমা। ইউকে বা যুক্তরাজ্য বা ব্রিটেনের পরমাণু বোমার সংখ্যা 265টি, ফ্রান্সের প্রায় 260টি, পাকিস্তানের 165 এবং ইন্ডিয়ার 156। এই পরিসংখ্যানগুলো যথাযথ না হলেও এই সংখ্যাগুলো থেকে আমরা উপলব্ধি করছি যে বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলি তারা অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছে। প্রত্যেকটি দেশ জাতীয় আয়ের সিংহভাগ বেশিরভাগই পরমাণু বোমা তৈরি করার এবং অন্যান্য অস্ত্র তৈরি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা লক্ষ্য করব 1945 থেকে 1990-91 সাল পর্যন্ত এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত কারণে এবং জাতীয় শক্তি বৃদ্ধির কারণে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই শক্তির মধ্যে ঠান্ডা যুদ্ধ দেখা দিয়েছে। এই ঠান্ডা যুদ্ধকে কেন্দ্র করে অস্ত্র প্রতিযোগিতা তারা করেছে। তারা শক্তি পরীক্ষার জন্য, নিজেদের জাহির করার জন্য তারা অস্ত্র বানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করবার জন্য অস্ত্র তৈরি করে, অস্ত্র ব্যবসা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সময়ে আমরা লক্ষ্য করেছি সোভিয়েত সম্প্রসারণ রোধের নামে
বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে এবং তাদের হাতে অস্ত্র তৈরি করার কারিগরি বিদ্যা দিয়েছে। তারা সন্ত্রাসবাদীদের সৃষ্টি করেছে, অস্ত্রের প্রতিযোগিতা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বী শক্তি সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করবার জন্যে বিভিন্ন ঘটনার সঙ্গে আজকে যেটা সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, এই সন্ত্রাসবাদ সৃষ্টির মূলেই হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়ন মার্ক্সবাদ লেনিনবাদকে বজায় রাখবার জন্য, সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তারাও অস্ত্র বানিয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন নিজেই তার অস্তিত্বকে বজায় রাখতে ব্যর্থ হয়েছে। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রকে ধরে রাখতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং রাশিয়াতে আজকে 1991 সাল থেকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সে সরকারও কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত। অস্ত্র ব্যবসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রত্যেকটা দেশ যারা অস্ত্র তৈরি করে, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, এই সমস্ত দেশ থেকে অস্ত্র কিনে। ভারতবর্ষ এই সাম্প্রতিক কালে ফ্রান্স থেকে রাফায়েল বিমান কিনেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনেছে, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনেছে জাতীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য, চীনের অ্যাগ্রেসিভ নীতিকে প্রতিহত করবার জন্য। সুতরাং অস্ত্র বিক্রি, অস্ত্র কেনা, এই বিষয়টি খুব জোরদার চলছে পৃথিবীতে। অস্ত্র প্রতিযোগিতার ফলাফলগুলি কি সেটা আমাদের জানতে হবে। এই যে অস্ত্র প্রতিযোগিতা, অস্ত্র বানানোর প্রতিযোগিতা চলছে, কার কত অস্ত্র আছে, নিজেদের পাওয়ার জাহির করার জন্যে, পেটে ভাত নাই, দেশের মানুষ ভুভুক্ষ অনাহারে থাকছে, দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে, তবু কিন্তু কিছু কিছু রাষ্ট্র তার অস্ত্র প্রতিযোগিতার থেকে সরে আসছে না। এর ফলটা কি হইতে পারে? 1 নম্বর ফল, মানব সভ্যতা কিন্তু আজকে বিলোপের দিকে, মানব সভ্যতা ধ্বংসের দিকে। যেভাবে অস্ত্র তৈরি হচ্ছে, এই অস্ত্র যদি প্রয়োগ করা যায়, পৃথিবী বহুবার ধ্বংস হয়ে যাবে। এই অস্ত্র প্রতিযোগিতাকে বন্ধ করার দরকার। এই অস্ত্র প্রতিযোগিতা মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে। যে মানব সভ্যতার অগ্রগতি ঘটেছে তিল তিল করে, সেই মানব সভ্যতা টিকে থাকবে কিনা সেটা আজকে আশঙ্কার মুখোমুখি হয়েছে। নাম্বার 2, দূষণ। অস্ত্র প্রতিযোগিতার ফলে দূষণ বেড়েছে। অস্ত্র প্রতিযোগিতার ফলে অস্ত্র তৈরি করার পরে যে পরীক্ষা করা হয়, জলে, স্থলে, আকাশে যে অস্ত্র, পরমাণু বোমা পরীক্ষা করা হয়, বিভিন্ন অস্ত্র সফল হলো কিনা পরীক্ষা করা হয়, তার জন্য যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ বের হয়, সেই বর্জ্য পদার্থ জলে মিশে যায়, আকাশে বাতাসে মিশে যায় এবং শব্দে মিশে যায়। এটা বিরাট দূষণ হচ্ছে। শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে। সাম্প্রতিক কালে জাপানে সুনামির ফলে পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেলে সেই পরমাণু জলে মিশে গিয়ে সেখানকার নদীর জলে যে মাছ এবং অন্যান্য বিষাক্ত হয়ে গিয়েছে, তার ফল এখন বোঝা যাচ্ছে। 3, অস্ত্র প্রতিযোগিতার ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন বক্তব্য, আদর্শের কথা বলা হয়, আজকে উত্তেজনা বাড়ছে। বিশ্ব শান্তি নিরাপত্তার কথা বলা হয়, ইউএন চার্টারে বলা হয় বিশ্ব শান্তি নিরাপত্তার কথা।
ইউএনওর চার্টারের উদ্দেশ্য, ইউএনওর চার্টারের যে প্রিন্সিপাল এবং ইউএনওর যে সমস্ত নীতি আদর্শের কথা বলা হয়, তাতে কিন্তু আজকে উত্তেজনা কমছে না, অবিশ্বাস কমছে না, বিদ্বেষ কমছে না, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সন্দেহের মাত্রা বাড়ছে, যুদ্ধের আকাঙ্ক্ষা বাড়ছে অস্ত্র তৈরি করার জন্যে। তাই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা বাঞ্ছনীয়। 4 নম্বর, আর্থিক ক্ষতি হচ্ছে অস্ত্র প্রতিযোগিতার কারণে। বহু দেশের জাতীয় আয়ের 70% উপরে অস্ত্র সামরিক খাতে ব্যয় করা হয়। মিলিটারি ফোর্স বৃদ্ধি করা, মিলিটারি ফোর্সের সুযোগ সুবিধা প্রদান এবং মিলিটারি এবং দুর্গম জায়গাগুলোতে কর্মসূচি গ্রহণ, তাতে দেশের আর্থিক সংকট সৃষ্টি হয়। ন্যাশনাল ইনকামের বেশিরভাগটাই যদি ব্যয় হয়, তাহলে গঠনমূলক উন্নয়নের ক্ষেত্রে কোনো দেশই কিন্তু যথাযথভাবে আয়ের ব্যবহার করতে পারে না। এতে প্রত্যেকটা দেশের পুঁজিবাদী উদারনৈতিক গণতান্ত্রিক দেশের ধনবৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জাতীয় আয় বৃদ্ধির সিংহভাগ অস্ত্র কেনা এবং অস্ত্র তৈরিতে ব্যয় করার ফলে জাতি দেশের নিরাপত্তার কথা বলে শাসক শ্রেণী শ্রমজীবী মানুষকে শোষণ করছে, শ্রমজীবী মানুষকে তারা বঞ্চিত রাখছে। শ্রমজীবী মানুষের যে ক্ষোভ, শ্রমজীবী মানুষের যে ন্যায়বোধ, সেটা যাতে শাসক শ্রেণীর বিরুদ্ধে না যায়, তার জন্য তারা জাতীয় নিরাপত্তার মুখে কথা বলে, কিন্তু কৃত্রিমভাবেও বিভিন্ন দেশ জাতীয় নিরাপত্তার কথা বলে তোমার অস্ত্র বানাচ্ছে এবং দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। আর সেই সংকটের বোঝা বহন করে যারা প্রত্যেকটা দেশের উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ, যারা উৎপাদন করে, যারা উৎপাদনের উপকরণের মালিক নয়, যারা উৎপাদিত পণ্য বিক্রি করে মুনাফা ভোগ করে এবং সেই মুনাফা তারা দেশে বিদেশে বিনিয়োগ করে আরও অতিরিক্ত মুনাফা লুটছে। অস্ত্র প্রতিযোগিতা, তারা দেশের নিরাপত্তার কথা মুখে বলে, কিন্তু তারা দেশের সাধারণ মানুষের কথা ভাবে না। নেক্সট 5 নম্বর, তৃতীয় বিশ্বের দুর্দশা। তৃতীয় বিশ্ব কি? 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পর বহু দেশ উপনিবেশিক শক্তির হাত থেকে রেহাই পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। তারা রাজনৈতিক দিক থেকে স্বাধীনতা পেলেও তারা বহুদিন উপনিবেশের কবলে থাকার ফলে তারা দরিদ্র দেশ। সেই সমস্ত দেশে বেকার সমস্যা বেশি, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের অভাব, প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে সেটুকু সদ ব্যবহার করতে পারে না, বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার অভাব, শিক্ষার অভাব, জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন মানের, শিক্ষা সংস্কৃতির দিক থেকে পিছিয়ে আছে। এই সমস্ত দেশ দরিদ্র দেশ। এই দরিদ্রের দেশগুলো দারিদ্র্যের দুষ্ট চক্রে পড়ে যাচ্ছে। এই সমস্ত দেশের যে রাজনৈতিক সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। অর্থনৈতিক সার্বভৌমত্ব নেই। তাদের দেশেও অস্ত্র বিক্রি করে তাদেরকে দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে ফেলে দিচ্ছে। যুদ্ধের আবহাওয়া তৈরি করে তাদের সেই সমস্ত দেশের সাহায্যের নামে নয়া উপনিবেশিকতা অর্থনীতি চালু করেছে। এমন অর্থনীতি যে দারিদ্র্যের দুষ্ট চক্র ভেদ করতে পারবে না দরিদ্র দেশগুলি। এছাড়া আজকের দিন হচ্ছে পরনির্ভরশীলতার যুগ, আত্মনির্ভরশীলতার যুগ নাই। ডিপেন্ডেন্সি থিওরি অনুযায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলিকে এবং অনুন্নত দেশগুলিকে যে সহযোগিতা করে,
বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা উন্নত দেশগুলো চায় না যে এই সমস্ত দরিদ্র দেশগুলো সেলফ ডিপেন্ডেন্ট হোক, আত্মনির্ভরশীল হোক, এটা কিন্তু তারা চায় না। তারা পরনির্ভরশীল আছে, আরো বেশি পরনির্ভরশীল করে তুলতে চায়। আজকে উত্তরের দেশগুলো উন্নতর দিকেই চলছে। যে সমস্ত দেশ দারিদ্র্যের দুষ্টচক্রে পড়েছে, তৃতীয় বিশ্বের দেশ, সেই সমস্ত দেশ কিন্তু উন্নতির দিকে অগ্রগতি ঘটাতে পারছে না। আজকে অস্ত্র প্রতিযোগিতা এই সমস্ত দেশের পক্ষে আরো বেশি ক্ষতিকর। আর যারা শক্তিশালী রাষ্ট্র, অর্থবান রাষ্ট্র, তাদের লাভ হচ্ছে। আর প্রত্যেকটা দেশের, উন্নত দেশের যারা দরিদ্র মানুষ, সেই দরিদ্র মানুষগুলো অস্ত্র প্রতিযোগিতার কুফল ভোগ করছে। সে দেশে ধনবৈষম্য আছে, তাদের দরিদ্র মানুষের, তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলির দরিদ্র মানুষের জীবনযাত্রার মানের তুলনায় ভালো হতে পারে, কিন্তু সেই দেশের প্রেক্ষাপটে তারা শোষিত, বঞ্চিত। সেই সমস্ত দেশের, উন্নত দেশের গরিব মানুষকেও এই অস্ত্র প্রতিযোগিতার ফলে যে কুফল, সেটাকে ভোগ করতে হচ্ছে। আরও নিম্ন আয়ের দেশ, যেসব দেশ দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, পেরিফেরি দেশ, সেমি পেরিফেরি দেশ, সব দেশেই কিন্তু দেশের জনগণকে, সাধারণ মানুষকে বেশি ভুগতে হয় অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে। কিন্তু এই সব দরিদ্র দেশেও যারা ধনিক বণিক শ্রেণী, তাদের সুবিধা হয়। তাই এই কথা মানব সভ্যতা বাঁচাতে গেলে সাধারণ মানুষকে বুঝতে হবে। আজকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তোমার শক্তি ব্যবহার হচ্ছে কম, শক্তির অবক্ষয় অস্ত্র প্রতিযোগিতা করে চিকিৎসা বিদ্যাতে যে দরকার, যে জিনিসগুলো দরকার, শক্তি দরকার, সেই শক্তির অভাব ঘটছে। তাহলে পরমাণু বোমা অস্ত্র তৈরি এবং অন্যান্য বোমা, মারাত্মক অস্ত্র আজকে বিশ্বে তৈরি হচ্ছে। তাহলে এত গল্প, এত আলোচনা আন্তর্জাতিকভাবে হচ্ছে। পরিবেশ দূষণের জন্য উন্নত দেশের রাষ্ট্রনেতারা, উন্নয়নশীল দেশের রাষ্ট্রনেতারা এক জায়গায় হয়ে তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সম্মেলন করছে। এগুলো তাহলে একটা বাতুলতা, এগুলো একটা মুখ ঠকানো, লোক দেখানো ছাড়া আর কিছুই না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতির নেতারা যদি শুভবুদ্ধি সম্পন্ন হয়, প্রত্যেক দেশের রাষ্ট্র নেতারা শুভবুদ্ধি সম্পন্ন হয়, যদি তারা মানব সভ্যতাকে বাঁচাতে চায়, মানুষের উপকার করতে চায়, প্রত্যেকটা জীবের উপকার করতে চায়, তাহলে আন্তরিকভাবে অস্ত্র প্রতিযোগিতার বন্ধ করতে হবে। কিন্তু অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হয়নি, আমি পরবর্তী ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওটা ইতিহাসের উপর, কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের উপর অস্ত্র প্রতিযোগিতা আরও ইনফরমেশান দেব এবং আরও বিশেষভাবে তথ্য আমি দেব। এবং বিভিন্ন দেশ আজকে যে অস্ত্র তৈরির নেশা, অনেকে আজকে গণতন্ত্রের কথা বলছেন, আজকে আন্তর্জাতিকতাবাদের কথা বলছেন, আজকে সৌভ্রাতৃত্বের কথা বলছে, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলছেন। আজকে মনে হবে এরা যে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র গণতন্ত্র, এটা মুখে উচ্চারণ করা ঠিক হবে না আমার মনে হয়। এবং আন্তর্জাতিকতাবাদের কথা যেটা বলা হচ্ছে, সেটাও মুখে আনা যাবে না। যেভাবে আজকে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, আজকে দরিদ্র দেশ যাদের অস্তিত্ব বিলীন হতে চলেছে, যে আগ্রাসী রাষ্ট্র, আজকে মুখের আজকে সাম্রাজ্যবাদ, প্রকাশ্য সাম্রাজ্যবাদের প্রক্রিয়া নেই, নয়া সাম্রাজ্যবাদের প্রক্রিয়া আছে। আজকে উপনিবেশবাদের অবসান ঘটেছে খাতা কলমে, কিন্তু উপনিবেশবাদ আজকে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। এইখানে একটা মানুষ, প্রত্যেক বিশ্ববাসী, সাধারণ বিশ্ববাসী, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। যা কিছু হচ্ছে, সুবিধাবাদী মানুষদের সুবিধা হচ্ছে, সুবিধাবাদী মানুষের আরও সুবিধা, আর অর্থবানদের আরও অর্থ উপার্জনের সিস্টেম গোটা পৃথিবীতে চলছে। এরই ভিত্তিতে আজকে আমাদের অস্ত্র প্রতিযোগিতাকে প্রতিরোধ করতে গেলে আজকে শুধু দেশে দেশে জনমত গঠন নয়, আজকে
প্রত্যেকটা দেশে জনমত গঠন করতে হবে। কিন্তু প্রচলিত যে জনমত, এর কোনো প্রকৃত জনমত নয়। জনমত নিরপেক্ষভাবে, সচেতনভাবে আজকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র এমন চটকদারি নীতি গ্রহণ করে যে মিথ্যা কথাকে সত্য হিসাবে জনমত গঠন করে, জনগণের মতামতকে বিপথে পরিচালিত হইতে, সেটা কিন্তু যথাযথ জনমত নয়। তাই আজকে যথাযথ সত্যের উপর ভিত্তি করে জনমত গঠন করা দরকার এবং বিশ্ববাসীকে সংগঠিত হইতে হবে, যথাযথভাবে জনমত তৈরি করতে হবে। বিশ্ব জনমত গঠনের মধ্যে দিয়ে প্রত্যেকটা দেশের মানুষ সচেতন হয়ে, প্রত্যেক দেশের যারা অস্ত্র প্রতিযোগিতার সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্ট পলিসিতে অস্ত্র প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গভর্নমেন্ট পলিসির যে নন পলিটিক্যাল পার্ট, যেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, তারা ইমপ্লিমেন্ট করছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর জন্য মানুষকে সচেতন হতে হবে। মানুষ কেন খেতে পাচ্ছে না? আজকে এই অস্ত্র প্রতিযোগিতা কি দরকার আছে? হ্যাঁ, দেশের সার্বভৌমত্বর নামে এরা অস্ত্র প্রতিযোগিতা করে। প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী ক্ষমতায় টিকে থাকার জন্যে এই জিনিসটা প্রত্যেক দেশের জনগণকে বুঝতে হবে, সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। তাহলেই মনে হয় অস্ত্র প্রতিযোগিতা কমবে। আজকে মানুষ নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে। এই বলে আজকে ভিডিও আমি শেষ করলাম।